Assalamu alaikum. Dear students, hope you are very fine by the mercy of Almighty Allah. I'm very fine today. Today I'm gonna teach you connectors. Though we are passing through a very crisis moment because the whole world is now badly affected by COVID-19, and for this we have to pray to the Almighty Allah, and only the Almighty Allah can save us from this pandemic. So we must not be terrified, we must not be frightened. The only responsibility that we have to do is to pray to the Almighty Allah, because only He can save us. So let's discuss about connectors. Here I have written three titles: connectors, conjunctions, or linkers. There are some similarities and there are some dissimilarities among connectors, conjunctions, or linkers. তো আমি সহজ ভাষায় তোমাদেরকে ইনশাআল্লাহ বুঝাবো, ঠিক আছে? তো connectors are words that help to connect to words, to phrases, or to clauses, or to ideas, or more than two. তো connectors হলো ওই সব শব্দগুলো যেটি দুটি শব্দ, দুটি ফ্রেজ, শব্দগুচ্ছ, দুটি ক্লজ বাক্যাংশ অথবা দুটি আইডিয়া, দুইটা ধারণাকে যুক্ত করে। তো এই ক্ষেত্রে কনজাংশনস, কানেক্টরস অথবা লিঙ্কার্স এর সংজ্ঞা কিন্তু একই। সংজ্ঞা দেখে তোমরা এই পার্থক্যগুলো নিরূপণ করতে পারবে না। আমি তোমাদের থিওরিটিক্যালি নয়, আমি তোমাদের প্র্যাকটিক্যালি দেখাবো যে কিভাবে তোমরা এই পার্থক্যগুলো বুঝতে পারবে। সো লেটস নো ফার্স্ট অ্যাবাউট কানেক্টরস। কানেক্টরসকে কিন্তু আমরা নানান ভাবে চিনতে পারি, যদিও বইগুলোতে বেশ স্পষ্ট করে এই পার্থক্যগুলো নিরূপণ করা হয়নি। তা আজকে আমি তোমাদের দুইটা ক্লু দেব, দুইটা ক্লু থেকে তুমি কিন্তু ভালো করে বুঝতে পারবে যে কানেক্টরসটা কি। তো কানেক্টরস এর বিষয়টা হলো যে কানেক্টরস বাক্যের শুরুতে অথবা বাক্যের শেষে বসে এবং বাক্যের সাথে কানেক্টরস এর কোনো গ্রামেটিক্যাল কোনো কি নাই, রিলেশনশিপ থাকে না। যেমন হি রিডস আ lot. So he gets a plus. দেখো এখানে তোমরা দেখতে পাচ্ছ দুটি বাক্য আছে, he gets a lot, তারপরে so he gets a plus. এখন দেখো এখানে অনেক পড়াশোনা করে সেই জন্য সে কি করে, এখানে a plus পায়। তাহলে সোটা দিয়ে রেজাল্ট দেখানো হয়েছে, রেজাল্ট বোঝানো হয়েছে। তাহলে সো দ্বারা কি করানো হয়েছে, আগের বাক্যে যে অনেক পড়াশোনা করে সেই পড়াশোনার কারণ হিসেবে এখানে কিন্তু সবগুলো মিলিয়ে বলেছে। এখানে অনেক পড়াশোনা করে সেই জন্য সে কি করে, এখানে প্লাস পায়। তাহলে সোটা দিয়ে রেজাল্ট দেখানো হয়েছে, রেজাল্ট বোঝানো হয়েছে। তাহলে সো দ্বারা কি করানো হয়েছে, আগের বাক্যে যে অনেক পড়াশোনা করে সেই পড়াশোনার কারণ হিসেবে এখানে কিন্তু সবগুলো মিলিয়ে বলেছে। তাহলে কনজাংশনস আর ওয়ার্ডস দ্যাট হেল্প টু কানেক্ট টু ওয়ার্ডস, টু ফ্রেজেস, অর টু ক্লজেস, অর টু সেন্টেন্সেস। যেটা তোমরা আগেই দেখলা যে কনজাংশনস হলো দুটি শব্দ অথবা দুটি শব্দগুচ্ছ অথবা দুটি বাক্যাংশ অথবা দুটি বাক্যকে যুক্ত করে। তাহলে কনজাংশনস এর একটা বড় বিষয় হলো কনজাংশনস বাক্যের মাঝখানে বসে, ঠিক আছে, মাঝখানে বসে। আর কানেক্টরস নরমালি বাক্যের শুরুতে বসে। তবে যদি কনজাংশনস বাক্যের শুরুতে বসে তাহলে বাক্যের মাঝখানে কি হয়, একটা কমা হয়। আর কানেক্টরস বাক্যের শুরুতে বসলে কানেক্টরস এর ঠিক পরেই একটা কমা হয়ে যায়, ঠিক আছে, যেগুলো তোমরা আগে দেখলা যে তোমরা সোর পরে একটা কমা দেখছো, ঠিক আছে। আবার যদি অলদো দিয়ে আমরা বাক্য তৈরি করি, যেমন অলদো হি is lazy, although he is lazy, he goes there every day. Although he is lazy, he goes there every day. তাহলে দেখো এখানে বাক্যের শুরুতে অলদো বসছে, কিন্তু তার জন্য এখানে কি হয়েছে, কমা বসেছে। এবং এই অলদোর সাথে কি আছে, বাক্যের একটা রিলেশন আছে, কারণ অলদো না হলে কিন্তু এই ক্লজটা হবে না। সো কানেক্টরস এর সাথে এটা পার্থক্য হলো যে কানেক্টরস এর সাথে বাক্যের সাথে একটা কি
কি থাকে, অতপ্রত গ্রামেটিক্যাল সম্পর্ক থাকে। ওই তুমি কনজাংশন যদি বাদ দিয়ে দাও তাহলে বাক্যের স্ট্রাকচার চেঞ্জ করতে তুমি বাধ্য। আর যদি কানেক্টরস বাদ দিয়ে দাও তাহলে কিন্তু কোনো সমস্যা হবে না, কারণ কানেক্টরস এর সাথে বাক্যের অন্যান্য শব্দের বা স্ট্রাকচারের কি বেসিক্যালি কোনো রিলেশন থাকে না, গ্রামেটিক্যাল রিলেশন থাকে না। তো আজকে আসলে অধ্যায়টা তো অনেক বড়, ঠিক আছে, তো এই জন্য পড়াইতে কিন্তু বেশ সময় লাগে। তো আজকে আমি কয়েকটা রুল তোমাদের দেখাবো। তো আজকে একেবারে শুরুতে তোমাদের আমি একেবারে সংক্ষেপে তিনটা কানেক্টরস একসাথে বলবো, এন্ড, অর, বাট একসাথে। এন্ড অর্থ কি? এন্ড অর্থ এবং, সরি, এবং। অর অর্থ অথবা, অথবা। বাট অর্থ কিন্তু। তাহলে এন্ড, অর, বাট কোথায় বসে? আমরা কি গ্রামেটিক্যালি জানি কোথায় বসে? মজার, খুবই মজার বিষয় যে এন্ড অর বাট মূলত এন্ড অর বাট বাক্যের মাঝখানে বসে, শুরুতেও বসতে পারে, তবে নরমালি বাক্যের মাঝখানে বসে, এবং কি তার দুই পাশে একই ধরনের পার্টস অফ স্পিচ থাকবে, সবসময় একেবারে ইকুয়াল জিনিসগুলো থাকবে। অর্থাৎ এন্ড অর বাট এর আগে যদি নাউন থাকে পরেও নাউন থাকবে, আগে যদি অ্যাডজেক্টিভ থাকে পরেও অ্যাডজেক্টিভ থাকবে, আগে অ্যাডভার্ব থাকলে পরেও অ্যাডভার্ব থাকবে, আগে যদি ফ্রেজ থাকে পরে ফ্রেজ থাকবে, আগে যদি ক্লজ থাকে পরেও ক্লজ থাকবে, আগে যদি বাক্য থাকে পরেও বাক্য থাকবে, এবং কি সেইগুলো কিন্তু পার্টস অফ স্পিচের বিবেচনায় একই হতে হবে। তবে এন্ড অর বাট এর পার্থক্য কি? যে এন্ড এর পরে যে একই জাতীয় শব্দগুলো বসে, আগেরটা যদি পজিটিভ শব্দ হয় পরেরটাও পজিটিভ হবে, ঠিক আছে? যেমন হি ইজ গুড, কাইন্ড। তাহলে এখানে শূন্যস্থান আছে, শূন্যস্থানের আছে আগে আছে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভটা ভালো গুণকে বোঝাচ্ছে, তাই না? গুড একটা ভালো যোগ্যতা বোঝাচ্ছে। আবার পরে আছে অ্যাডজেক্টিভ, সেটাও কিন্তু কি গুণ বোঝাচ্ছে। সো এখানে আমরা দেব এন্ড, ঠিক আছে? এটাই হলো পার্থক্য, ঠিক আছে? যে এন্ড এর এই কানেক্টরস এর এই যে লিংকারস বা কানেক্টরস কনজাংশনস এগুলোর আগে পরে একই ধরনের পার্টস অফ স্পিচ বলবে, সেটা ওয়ার্ডস হোক, ফ্রেজ হোক, ক্লজ হোক অথবা সেন্টেন্স হোক, সেইগুলোর বৈশিষ্ট্য কিন্তু একই রকমের হতে হবে। এখন এখানে যদি দেই, এখন আমি এন্ড অর বাট নিয়ে আমি আলোচনা করব, তাহলে এন্ড এর আগে এবং পরে একই ধরনের শব্দ বসবে, ঠিক আছে? যদি বিপরীত রকমের শব্দ হয়, গুড, মাইজার, ফুলিশ, তাহলে হি ইজ গুড শূন্যস্থান ফুলিশ, তাহলে গুড হলো একটা গুণ আর ফুলিশ হলো একটা দোষ, অযোগ্যতা, ঠিক আছে? তাহলে আমরা বুঝতে পারতেছি বিপরীত, কিন্তু দুইটাই কিন্তু পার্টস অফ স্পিচের বিবেচনায় এক, এটাও অ্যাডজেক্টিভ এটাও অ্যাডজেক্টিভ। তাহলে এখানে আমরা দেব বাট। তাহলে আমি কিন্তু আগেই বলেছি যে সব সময় যেমন যদি ক্লজ বসাই সেটাও কিন্তু একই রকমের হবে, দুইটার বৈশিষ্ট্য একই রকমের হবে। যেমন হি ওয়ার্কস হার্ড সাকসিড ইন লাইফ। তাহলে হি ওয়ার্কস হার্ড, সে কঠোর পরিশ্রম করে, এটা একটা ক্লজ, এটা যে মানের ক্লজ, যে রকমের ক্লজ, এটা একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। আর হি ফেইলস টু সাকসিড ইন লাইফ, এটা একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বা মেইন ক্লজের মতো, এটার বৈশিষ্ট্য প্রিন্সিপাল ক্লজের মতো বৈশিষ্ট্য কিন্তু এটা, আবার এটারও কিন্তু প্রিন্সিপাল ক্লজের মতোই বৈশিষ্ট্য, কিন্তু এখানে সে কঠোর পরিশ্রম করে আর এখানে সে কি করে? জীবনে উন্নতি করতে সফল হতে ব্যর্থ হয়। তাহলে বিপরীত বুঝাইছে, বিপরীত বুঝালে এখানে আমরা কি দেব? বাট দেব, ঠিক আছে? এরপরে দেখো, তাহলে অনুরূপ ভাবে একই রকমের জিনিসগুলো বলবে, ঠিক আছে? এখন আমরা অর নিয়ে কথা বলবো। অর অর্থ হলো অথবা, অথবা নতুবা, অথবা নতুবা। তাহলে অরের আগে এবং পরে একই ধরনের শব্দ বলবে, তবে যে কোনো একটা বেছে নেওয়া বোঝাবে। যে শূন্যস্থানের আগের অংশ অথবা পরের অংশ যে কোনো একটা বেছে নেওয়া যদি বোঝায়, যদি অপশন বোঝায় যে তোমার পছন্দ হলে তুমি এটা নাও অথবা তোমার পছন্দ হলে তুমি এটা নাও, সেই ক্ষেত্রে আমরা অর ইউজ করি। যেমন একটা ক্লজ দিয়ে দেখাই, সবচেয়ে
শর্টেস্ট ক্লজ ডু অর ডাই। ক্লজ বললাম কেন, কারণ এটাও ফাইনাইট ভার্ব, এটাও একটা ফাইনাইট ভার্ব, সো এইখানে কিন্তু দুইটা ক্লজ আছে, ঠিক আছে। তো তুমি করো অথবা মরো, এটা বেছে নাও, হয় করার বিষয়টা তুমি বেছে নাও, হয় করো না হলে তুমি মরো। তাহলে অর হলো কখন আমরা ব্যবহার করব, যখন শূন্যস্থানের দুই পাশে একই ধরনের শব্দ, শব্দগুচ্ছ অথবা বাক্য অথবা বাক্যাংশ আছে, কিন্তু দুইটার মধ্যে যে কোনো একটা বেছে নেওয়া বোঝাবে, তখন আমরা শূন্যস্থানে অর ব্যবহার করব, ঠিক আছে। যেমন ইউ আর ইয়োর ব্রাদার, হ্যাঁ জানি তুমি অথবা তোমার ভাই এটা করেছ। তাহলে এখানে কি হয়, তুমি না হয় তোমার ভাই। তাহলে এখানে দুইটা কিন্তু একই রকমের মানে পার্থক্য স্পিচের বিবেচনায় যদিও একটা প্রোনাউন, এটা নাউন, ঠিক আছে। তাহলে সেই ক্ষেত্রে আমরা বেছে নেওয়া বলতে আমরা কি শূন্যস্থানে অর দেব, ঠিক আছে। এখন আসলে এই বিষয় এই তিনটা কানেক্টরস বা কনজাংশনস একটু বেশি নিয়ম নির্ভর, তবে এই বিষয়ে আমি যেটা বললাম সেটা যদি তুমি খুব ভালো করে চিন্তা করো তাহলে কিন্তু এখান থেকে ভালো বুঝতে পারবা। এরপরে আমরা দো, অলদো অথবা ইভেন দো নিয়ে আলোচনা করব। দো, অলদো, এই বিষয়গুলো কিন্তু বেশ মজার, এগুলো খুব সহজ লাগবে তোমাদের কাছে ইনশাআল্লাহ। দো, অলদো, ইভেন দো। তাহলে দো, অলদো, ইভেন দো। দো অর্থ যদিও, দো একটু ইনফর্মাল, আর অলদো, দো, অলদো, ইভেন দো একই, ঠিক আছে। তবে পার্থক্য কি, যে দোটা একটু ইনফর্মাল, একটু আনঅফিসিয়াল, আর অলদোটা একটু বেশি ফর্মাল, একটু অফিসিয়াল আর কি। আর ইভেন দো একই অর্থ, একটু বেশি জোর দেওয়া বোঝায় আর কি। ইভেন দোটা একটু বেশি জোর দেওয়া বোঝায়। তাহলে এখানে আমরা যেটা শিখবো, যেভাবে শিখবো, যে বাক্যের শুরুতে যদি শূন্যস্থান থাকে এবং বাক্যের মাঝামাঝি কমা থাকে এবং বাক্যের প্রথম অংশ যদি দ্বিতীয় অংশের অর্থের বিরোধিতা করে, বাক্যের শুরুতে শূন্যস্থান, বাক্যের মাঝামাঝি কমা এবং বাক্যের প্রথম অংশ দ্বিতীয় অংশের অর্থের দিক থেকে বিরোধিতা করতেছে, বিপরীত হচ্ছে, তাহলে ওই শূন্যস্থানে আমরা দো, অলদো দেব। আর এই একই রকমের ক্ষেত্রে যদি বাক্যের শুরু মাঝখানে শূন্যস্থান থাকে আর প্রথম অংশ দ্বিতীয় অংশের বিরোধিতা করে, তাহলে মাঝখানে কিন্তু দো, অলদো অথবা ইভেন দো বসানো যাবে। যেমন শূন্যস্থান, হি ইজ ভেরি ভেরি টল, হি ইজ ভেরি টল, কমা হি can't touch the ceiling। তাহলে দেখো এখানে বাক্যের শুরুতে শূন্যস্থান আছে, বাক্যের মাঝখানে কমা আছে, আর স্পষ্টত কিন্তু প্রথম অংশ দ্বিতীয় অংশের বিরোধিতা করতেছে। কারণ প্রথম অংশে আমরা বলেছি হি ইজ ভেরি টল, সে অনেক লম্বা, সে অনেক লম্বা। হি ক্যান টাচ দ্য সিলিং, সে অনেক লম্বা কিন্তু সে সিলিংটা, ওই কার্ডটা কি করতে পারে না, স্পর্শ করতে পারে না। তাহলে লম্বা কিন্তু স্পর্শ করতে পারে না, এখানে আমরা স্পষ্ট বিপরীত বুঝতে পারতেছি। তাহলে এখানে আমরা বাক্যের শুরুতে কি দেব, দো দেব। আর যদি এটা মাঝখানে শূন্যস্থান থাকতো তাহলে প্রথম অংশ দ্বিতীয় অংশের বিরোধিতা করতো, কিন্তু এখানে কি থাকতো না, কোনো কমা থাকতো না, ঠিক আছে। তাহলে বাক্যের মাঝখানে যদি শূন্যস্থান থাকে আর প্রথম অংশ দ্বিতীয় অংশের বিরোধিতা করে, তাহলে শূন্যস্থানে আমরা দো বসাতে পারি, বাটও কিন্তু বসাতে পারি, ঠিক আছে। সেটা আমাদেরকে বুঝে সিদ্ধান্ত নিতে হবে। অনেক ক্ষেত্রে বাট বসাইলেও হবে, দো বসাইলেও হবে। আর যদি আমরা বুঝতে পারি যে কমপ্লেক্স সেন্টেন্স, তাহলে আমরা দো বসাবো আর কি। তাহলে দো, অলদো এবং ইভেন দো একই অর্থ, ঠিক আছে, এবং কি একই জায়গায় এই তিনটা বসতে পারে, এবং তিনটার এই গ্রামেটিক্যাল ফাংশন কিন্তু একই রকমের। তো এখন আমরা সিন্স নিয়ে করব। সিন্স অর্থ যেহেতু, যেহেতু অথবা কারণ।
তাহলে সিন্স অর্থ যেহেতু কারণ অথবা জন্য, ঠিক আছে। তাহলে এটা একই রকমের বিষয় যে বাক্যের শুরুতে যদি শূন্যস্থান থাকে, বাক্যের মাঝখানে যদি কমা থাকে এবং প্রথম অংশের কাজের কারণে দ্বিতীয় অংশের কাজটা ঘটেছে, তাহলে শূন্যস্থানে আমরা সিন্স বসাবো। যেমন ড্যাশ হি রিডস আ লট, হি গেটস এ প্লাস। তাহলে বাক্যের শুরুতে শূন্যস্থান আছে, বাক্যের মাঝে মাঝে কমা আছে এবং প্রথম অংশের কারণে দ্বিতীয় অংশের কাজটা ঘটেছে, এটা আমরা বুঝতে পারতেছি যে হি রিডস এ লট, সে অনেক পড়ে, আর অনেক পড়ার কারণে কিন্তু সে এ প্লাস পায়। সো এখানে আমরা কি দেব? সিন্স দেব। আর সিন্স আর এস কিন্তু একই হুবহু, ঠিক আছে। যে জায়গায় সিন্স বসে সেই একই জায়গায় এস বসতে পারে। তো সিন্স আর এস একই রকমের জায়গায় বসে। এরপর আমরা ইফ নিয়ে আলোচনা করব। ইফ অর্থ হলো যদি। ইফ অর্থ কি? যদি কমপ্লেক্স সেন্টেন্স ইফ বসে, তাই না? এগুলোকে সাবঅর্ডিনেটিং কনজাংশনস বলে। এই যে ইফ, দো, অলদো, এগুলো কিন্তু সাবঅর্ডিনেটিং কনজাংশনস। এন্ড অর বাট হলো কোঅর্ডিনেটিং কনজাংশনস। তাহলে এই ইফ এর ব্যাপারে ওই একই বিষয় যে যদি বাক্যের শুরুতে শূন্যস্থান থাকে, বাক্যের মাঝামাঝি কমা থাকে এবং প্রথম অংশের কাজ হলে দ্বিতীয় অংশের কাজ হবে, যদি শর্ত বোঝায়, তাহলে কিন্তু শূন্যস্থানে ইফ বসে। আর যদি মাঝখানে শূন্যস্থান থাকে তাহলে কোনো কমা হবে না, তাহলে শুধু প্রথম অংশের কাজ হওয়ার শর্তে দ্বিতীয় অংশের কাজ হয়েছে শর্ত বোঝালে, তাহলে সেটা আমরা অর্থ ভালো করে অনুধাবন করে ওই শূন্যস্থানে কি দেব? আমরা ইফ দেব। তবে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু এগুলো শুরুতে বসে আর কি, শুরুতে শূন্যস্থান থাকে আর মাঝখানে কমা থাকে, তখন এই সাবঅর্ডিনেটিং কনজাংশনস গুলো বসে। যেমন ড্যাশ ইউ read a lot, you will get a plus। আমি আসলে বেশিরভাগ ক্ষেত্রে উদাহরণগুলো কিন্তু একদম একই কিনেছি যাতে স্টুডেন্টদের জন্য সহজ হয়, ঠিক আছে। ভিন্ন ভিন্ন উদাহরণ নিয়ে আসি নাই। তাহলে এখানে বলছে ড্যাশ ইউ রিড এ লট, যদি অনেক পড়ে ইউ গেট এ প্লাস, তুমি এ প্লাস পাবে, এর শর্ত বোঝা যাচ্ছে। তাহলে ইফ বসবে যে ইফ ইউ রিড এ লট, তুমি যদি অনেক পড়ো তুমি এ প্লাস পাবে। তাহলে বাক্যের শুরুতে শূন্যস্থান, বাক্যের মাঝামাঝি কমা, দুইটা সাইন আছে কিন্তু। একটা সাইন হলো, একটা চিহ্ন হলো শুরুতে শূন্যস্থান, দ্বিতীয় সাইন হলো মাঝখানে কমা। তাহলে তো টেনশন করার কিছু থাকে না। আমরা নিশ্চিত যে এই ধরনের যে সাবঅর্ডিনেটিং কনজাংশনস, দো, অলদো, সিন্স, অ্যাজ ইফ, এগুলোর মধ্যে থেকে যে কোনো একটা বসবে। এখন অর্থ বুঝে যে এটা দিয়ে যেহেতু শর্ত বুঝাইছে, সেহেতু আমরা এখানে ইফ বসাবো। আজকের শেষ কানেক্টরসটা আমি করব, এখন তোমাদেরকে দেব, ঠিক আছে। পরবর্তী ক্লাসে ইনশাআল্লাহ আমি যেহেতু কানেক্টরসের তখন আর কোনো সংজ্ঞা দিতে হবে না, ওই বিষয়টা বোঝাতে গিয়ে কিন্তু আমাদের বেশ সময় নষ্ট হয়েছে, তখন আমি তোমাদের ইনশাআল্লাহ শেষ করে দেবো। আগামী আরেকটা ক্লাস অথবা সর্বোচ্চ 2টা ক্লাস লাগবে। এখন আমরা কোয়েন নিয়ে আলোচনা করব। কোয়েন অর্থ কখন বা যখন। যদি বাক্যের শুরুতে বসে তাহলে অর্থ হবে যখন। বাক্যের শুরুতে যদি বসে when, তাহলে এটার অর্থ হবে কখন। আর যদি বাক্যের মাঝখানে বসে তাহলে অর্থ হতে পারে তাহলে বাক্যের শুরুতে যদি বসে when, তাহলে হবে যে কখন। আর বাক্যের মাঝখানে যদি when বসে তাহলে অর্থ হতে পারে যখন। যদি বিষয়টা একই, ঠিক আছে, আমি বলতে কয়েকবার বলে ফেললাম। তাহলে এইটা কিন্তু একই রকমের যে বাক্যের শুরুতে শূন্যস্থান থাকলে, বাক্যের মাঝামাঝি যদি কমা থাকে এবং প্রথম অংশের কাজ হওয়ার পরে সময় যদি বোঝায় যে প্রথম অংশের কাজ হওয়ার পরে পরের অংশের কাজ হয়েছে, অথবা যে কোনো একটা ক্লজের মধ্যে যদি সময়ের উল্লেখ থাকে, তাহলে সময় যেমন সকাল, বিকাল, দুপুর, 1971, অথবা 10 বছর বয়স, ঠিক আছে, অথবা বর্ষাকাল, শীতকাল, এরকম সময়সূচক শব্দ যদি থাকে তাহলে শূন্যস্থানে when বসবে। যেমন he was 10 years old, he came here। তাহলে বাক্যের শুরুতে শূন্যস্থান, মাঝখানে কমা, আর এখানে সময় বুঝেছে যে he was 10 years old, তার বয়স ছিল 10, he came here, সেখানে
এসেছিল, তাহলে এখানে when হবে, তাহলে when he was 10 years old he came here, যখন তার বয়স 10 ছিল সেখানে এসেছিল। তো স্টুডেন্টসরা তোমরা আমার জন্য বেশি বেশি দোয়া করো যাতে আমি তোমাদের ভালো করে সুন্দর করে ক্লাস নিতে পারি। আজকে আসলে প্রথম ক্লাস তো সেই জন্য একটু হেসিটেশন ফিল করেছি, ঠিক আছে, অনেকটা টেনসড ছিলাম। তো তোমাদের সবাইকে ধন্যবাদ আমার ক্লাসের সাথে থাকার জন্য। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।